জানাচ্ছি। আমি আজকে কয়েকটি বিষয়ে কথা বলবো। প্রথমত, জুলাই জাতীয় সনদ, যেটা খসড়া আমাদের কাছে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রেরণ করা হয়েছে সেই বিষয়ে, এবং জাতীয় ঐকমত্য কমিশনের যে এই পর্বের আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে, এবং আরেকটি বিষয় আপনারা জানেন যে আগামী 5 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন মানিক মিয়া বিনিয়োগ। সেই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করব। আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি মোহন একাডেমিতে কাজ করি। আমরা দেখলাম যে ঐকমত্য কমিশনে আপনারা দীর্ঘদিন আলোচনা করলেন সনদের বিষয়ে, তারপর যেটা আমি একটু প্রাইমারিলি বলিনি, তারপরে প্রশ্নটা বলতে সুবিধা হবে। জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ 23 দিনের আলোচনায় সকল রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আন্তরিকতার সাথে সবাই অবদান রেখেছেন। আপনারা সেটা ডাইরেক্ট ব্রডকাস্ট হতে দেখেছেন। আমরা প্রত্যেক দিন প্রেস ব্রিফিং করেছি আলোচনার শেষ দিকে, আলোচনার শেষে। তাতে এই পর্যন্ত 6টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। প্রথম পর্বের আলোচনা জাতীয় সংসদে এলডি হলে সবার সাথে আলোচনা হয়েছে। ওই আলোচনাটা অনেক দীর্ঘ ছিল। আমরা অনবরত 3 দিন ওখানে গেছি, অন্যান্য দলও প্রত্যেকেই 1 দিন 2 দিন 3 দিন করে ক্ষেত্রমতে প্রয়োজনীয় সময় ধরে আলাপ আলোচনা করেছেন। এটার ইতিহাস আমি বেশি বলবো না। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কমিটমেন্ট থেকে যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিলেন তার মধ্যে 6টা সংস্কার কমিশনকে ওনারা প্রথমে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। তার মধ্যে সংবিধান সংক্রান্ত, নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত, বিচার বিভাগ সংক্রান্ত, পুলিশ বিভাগ, প্রশাসন এবং দুদক, এই 6টা কমিশনের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের কি ভাবনা, কি প্রস্তাব, সেটা আহ্বান করা হয় জমা দেওয়ার জন্য, এবং জনগণের কাছ থেকেও তারা বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব পেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত লিখিতভাবে সকল সংস্কার কমিশনের কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করেছিলাম। তারপরে সেই সংস্কার প্রস্তাব সমূহকে আমলে নিয়ে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার এবং জনগণের কাছ থেকে বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব তারা যেটা পেয়েছেন সেগুলোর উপরে ওনারা চর্চা করে সংস্কার রিপোর্ট প্রণয়ন করে সরকারের কাছে হস্তান্তর করেছেন। পুস্তক আকারে সেটা আমাদের কাছে প্রদান করা হয়েছে, আপনারাও নিশ্চয়ই পেয়ে থাকবেন। সেটা প্রায় সংবিধান সংস্কার সংক্রান্ত রিপোর্টটি 5টা ভলিউমে প্রায় 1000 পৃষ্ঠার মতো হবে। অন্যান্য সংস্কার প্রস্তাবগুলো আমরা একটা খণ্ডেই পেয়েছি। সেগুলোর উপরে আমরা বিস্তারিত চর্চা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা দফাওয়ারি প্রত্যেকটা সুপারিশের বিপরীতে আমাদের মতামত আমরা প্রেরণ করেছিলাম। তার প্রেক্ষিতে এবং অন্যান্য রাজনৈতিক দলেরও সেই একই রকম তাদের জবাব বা সুপারিশগুলোর বিপরীতে তাদের মতামত তারা জমা দিয়েছে। এগুলো সব কম্পাইল করে তার উপরে আলোচনা করে ওনারা একটা পর্যায়ে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করেছেন, এবং সেখানে সংস্কার প্রস্তাবগুলোর সকল প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়নি। মূলত 19টা মৌলিক বিষয় নিয়ে তারা প্রধানত আলোচনা করেছেন। আমার হিসাব মতে সেখানে 20টা হয়, কারণ স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টি তারা হয়তো 19টার মধ্যে রাখেননি, সেই হিসাবে ওনারা 19টা চিহ্নিত করেছেন। আর স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টা আসলে সংবিধানের অন্তর্ভুক্ত হবে না, আইনের মাধ্যমে হবে, হয়তো সেই জন্য সেটা ওনারা মৌলিক বিষয় হিসেবে নাও দূরে থাকতে পারেন। তবে আমার হিসাব মতে সেটা সহ 20টা হয়। এই 20টা বিষয়ের উপরে আলোচনা আনতে দীর্ঘ আলোচনার পরে আমাদের হিসাব মতে
19টার মধ্যে 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে। এই দাঁড়ালো 19টা, তারপরে পুলিশ কমিশনের বিষয়টা তো বললাম, সেটা সহ 20টা। এখন যে 7টিতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা খুবই সামান্য মত পার্থক্য। এখানে বলা হয়েছে যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই তাহলে আমরা এই নোট অফ ডিসেন্ট অনুসারে আমরা আমাদের সংস্কারগুলো সম্পন্ন করব। সেই হিসাবে সকল বিষয়ে ঐকমত্য হয়েছে বলা যায়। হয়তো আমরা একটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, হয়তো অন্য একটা দল অন্য একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেরকম প্রভিশনটা রাখা হলো আমাদের আলোচনার প্রেক্ষিতে। সেই প্রস্তাবগুলো যখন সাম আপ করা হলো 31শে জুলাই, তার দুই দিন আগে সম্ভবত প্রত্যেক রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা জুলাই জাতীয় সনদ 2025 খসড়া এই নামে 4 পৃষ্ঠার একটা খসড়া প্রত্যেক রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়েছে। আমি দেখেছি সেটা পত্রিকাতেও প্রকাশিত হয়ে গেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। এটা ভালো, যাতে জাতি জানুক যে কি প্রক্রিয়া, কি কি বিষয়ে ঐকমত্য হচ্ছে। কিন্তু এই খসড়া প্রস্তাবে মূলত আমার হাতে আছে, আমি আপনাদেরকে দেখাতে পারি। এই 4 পৃষ্ঠার মধ্যে শেষ পৃষ্ঠাতে আছে 3 নম্বর পৃষ্ঠায় যে সমস্ত প্রতিশ্রুতি অঙ্গীকার প্রদানের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করা হয়েছে, সেটা অঙ্গীকারনামাটা 3য় পৃষ্ঠায় আছে এবং 4র্থ পৃষ্ঠায় আছে এখানে দস্তখত বা সই কারা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিনিধিদের স্বাক্ষর, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের স্বাক্ষর, সর্বশেষ স্বাক্ষর হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাক্ষর। এই কাগজটা, এই খসড়াটা, তার উপরে কোনো রকমের মতামত আছে কিনা, সংশোধনে আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছিল। তা আমি 30 তারিখেই এটা আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল, যেগুলো আমরা একটু সংশোধন, ঠিক বলা যাবে না, একটু রিঅ্যারেঞ্জ করে একই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত হয়ে সেটা আমাদের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। তো বললাম কিছু শব্দ প্রয়োগ এবং বাক্য গঠনের ক্ষেত্রে কিছুটা অসামঞ্জস্যতা ছিল, সেটা আমরা ঠিক করে দিয়েছি। এখন প্রশ্ন আসে এখানে কি আছে। এখানে আছে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঐতিহাসিক পটভূমি 1971 সাল থেকে শুরু করে তারপরে 2024 পর্যন্ত জাতীয় জীবনে সংঘটিত বিভিন্ন রকমের ঐতিহাসিক ঘটনাবলী, এগুলো উল্লেখ করে এবং আওয়ামী স্বৈরাচারী আমলের বিভিন্ন নির্যাতন, নিপীড়ন, অসাংবিধানিক কর্মকাণ্ড এবং স্বৈরাচারী পন্থায় রাষ্ট্র পরিচালনার যে তাদের কর্মকাণ্ড এবং শেষ পর্যন্ত গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা হামলার মধ্যে দিয়ে একটা নৈরাজ্যকর ও বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করার যে পরিস্থিতি তারা সৃষ্টি করেছে, এই সমস্ত কিছুর বর্ণনা আছে, যার প্রেক্ষিতে জুলাই গণ অভ্যুত্থান জাতীয় জীবনে সংগঠিত হয়েছে। এগুলো হচ্ছে ঐতিহাসিক পটভূমিকা। তারপরে সংস্কার কমিশন গঠন হলো এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে। তারপরে সংস্কার কমিশনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন হলো। জাতীয় ঐকমত্য কমিশনের যে যে কার্যক্রম আমি আগেই বলেছি, কতগুলো বৈঠক হলো, কীভাবে আলোচনা হলো এবং কারা কীভাবে পরামর্শ দিলেন, এইভাবে এই বর্ণনাগুলোর পরে তারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে কমিশন অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বিবেচনায় মোট 20টি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় মিলিত হয়, যেটা 31শে জুলাই সমাপ্ত হয়েছে। এই প্রক্রিয়ার ফলশ্রুতিতে নিম্নলিখিত জুলাই জাতীয় সনদ 2025 রচিত হয়। সেটা ওনারা রচিত হয় লিখে দিয়েছেন, তার মানে যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে সেটা এখানে ধারণ করা হবে, সেটা মনে রেখেই তারা বলেছেন।
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে আমরা অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা স্ব স্ব দলের পক্ষ থেকে বিদ্যমান শাসন ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন বিষয়ে নিম্নলিখিত কাঠামোগত আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ব্যাপারে ঐক্যমত্যে উপনীত হয়েছি এবং এইসব বিষয়সমূহকে একটি জাতীয় সনদে সন্নিবেশিত করতে সম্মত হয়েছি। স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ 16 বছরের অব্যাহত লড়াই এবং 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র গণ অভ্যুত্থানের বীর শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ এবং উক্ত গণ অভ্যুত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতার স্মারক হিসাবে আমরা এই সনদকে জুলাই জাতীয় সনদ 2025 হিসাবে ঘোষণা করছি। এই বক্তব্য জাতীয় ঐকমত্য কমিশন থেকে লিখিত দেয়া হয়েছে, আমরা একমত হয়েছি। এরপরে ঐক্যমত্যে উপনীত হওয়া বিষয়সমূহ যুক্ত থাকবে, যেগুলো ওনারা ঐক্যমত্য হয়েছে আমরা সেটা যুক্ত করবে। তারপরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অংশে প্রথম পর্বের আলোচনা এবং দ্বিতীয় পর্বের আলোচনা শেষে যেই সকল বিষয়ে ঐক্যমত্য হবে এই সকল বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তারপরে বলছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা। এখানে যে সমস্ত বিষয়ে অঙ্গীকার চাওয়া হয়েছে দফাওয়ারি 1, 2, 3, 4, 5 এভাবে দফাওয়ারি দিয়েছে যে সমস্ত বিষয়ে অঙ্গীকার এবং প্রতিশ্রুতি চাওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে। সেটা যদি আমি সংক্ষিপ্তভাবে বলি যে ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত জাতীয় জুলাই সনদ 2025-এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব, এটা অঙ্গীকার করতে বলা হয়েছে, আমরা হ্যাঁ বলেছি। তারপরে জুলাই জাতীয় সনদ 2025-এ দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন এবং নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছি এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সম্পন্ন করতে, বাস্তবায়ন নিশ্চিত করতে এবং এইসব সংস্কার টেকসই করতে অঙ্গীকার জ্ঞাপন করছি। এই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের, আমরা একমত হয়েছি। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রস্তাব ঐক্য কমিশনের, আমরা একমত হয়েছি। গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অব্যাহত সংগ্রাম ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের বিরুদ্ধে অবস্থান নেয় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, হামলা, মামলা ও সীমাহীন নিপীড়নের শিকার হয়েও দীর্ঘ 16 বছরের অব্যাহত লড়াই এবং 2024 সালের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারাবদ্ধ থাকব। এই প্রস্তাব ঐক্য কমিশনের, আমরা একমত হয়েছি। এরপরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের স্বাক্ষর থাকবে, ঐক্য কমিশনের সদস্যদের স্বাক্ষর থাকবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও ঐক্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষর থাকবে। এই প্রস্তাব তাদের, আমরা সম্পূর্ণ একমত হয়ে 30 তারিখ রাতে আমাদের জবাবটা আমরা দিয়েছি। 31 তারিখ যেহেতু ঐক্য কমিশনের কার্যক্রম দ্বিতীয় পর্বে সমাপ্ত হওয়ার জন্য ধার্য ছিল। এক্ষণে প্রশ্ন আসে যে এটা এই প্রতিশ্রুতি, এই স্বাক্ষরের মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকবে নাকি এটা বাস্তবায়নের জন্য আরও অন্য ধাপের আলোচনা হবে। এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে, অনেকে সংশয় তুলেছে যে এগুলা নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা স্বাক্ষর করবেন না। এই ক্ষেত্রে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি বোধহয় সহযোগিতা করছে না। আমরা যা যা সহযোগিতা করেছি সেটা ব্রডকাস্ট করা হয়েছে, জাতির কাছে দৃশ্যমান, দেখেছে। আমরা প্রত্যেক দিন প্রেস ব্রিফিংয়ে আমাদের বক্তব্যের যে ঐক্যমত্য কমিশনের সাথে যে আলোচনা হয়েছে সেটা সরাসরি প্রেসকে জানিয়েছি।
সেটা বিভিন্ন মিডিয়ায়, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এখন সর্বোচ্চ সহযোগিতা যেখানে বিএনপি দিয়ে গেল এবং দিয়ে যাচ্ছে, সংস্কার কার্যক্রম এবং সংস্কার যেহেতু আমাদেরই অঙ্গীকার, আমাদেরই প্রতিশ্রুতি, ৩১ দফা বাস্তবায়ন করা আমাদের প্রতিশ্রুতি জাতির কাছে। শুধু এই সংস্কার কমিশনে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো, সংস্কারগুলোর প্রস্তাব গৃহীত হয়েছে তা নয়, আমাদের আরও অনেক বেশি সংস্কার প্রস্তাব আছে আমাদের দলের পক্ষ থেকে। আগামী দিনে ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসের জন্য এই জাতি গঠন প্রক্রিয়ায় এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত প্রতিশ্রুতি, অঙ্গীকার আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে, সেগুলোর অবশ্যই আমরা পালন করব। সেটা এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না। তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি এবং রাজনৈতিক হীনমন্যতার প্রকাশ বলে আমরা মনে করব। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখার জন্য এবং এই ঐক্যকে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা সবার কাছে আহ্বান জানাই। ধন্যবাদ। আমাদের একটি প্রশ্ন আছে যে জুলাই সনদ নিয়ে তাহলে কি রাজনৈতিক, এই যে বলা হচ্ছে যে বিএনপি একমত না, এখানে কি একটা রাজনৈতিক কৌশল হিসেবে কেউ নেওয়া হচ্ছে? অন্য যারা আছেন, যারা এটি প্রচার করছেন, তারা এইভাবে দেখছেন কিনা? এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক গত পরশুদিন সংবাদ সম্মেলনে বলেছেন যে সংস্কার তারা আসলে নির্বাচিত কোনো দলের হাতেও ছাড়বেন না। সংস্কারের যে গণমাধ্যমে তারা প্রতিনিধিত্ব করেছেন, সেখানে তারা এটি নির্বাচিত দলের হাতেও ছাড়তে চান না। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখেন? এটা তাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে হয়তো অনেক কথা তারা বলতে পারেন, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনায়, বিরোধী দলে থাকার এবং রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় আমাদের যে বক্তব্য, আমরা সেইভাবেই সেটা বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। যে প্রস্তাব ঐক্য কমিশন থেকে দেয়া হয়েছে, এখন অন্য কোনো রাজনৈতিক দল যদি ভিন্ন কোনো বক্তব্য থাকে, তারা সেটা ঐক্য কমিশনের কাছে দিতেই পারে, সেটা তারা আলোচনা করতে পারে। সেই আলোচনায় যদি আমাদেরকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়, আমরা যেতে পারি। তবে এখানে কোনো অবাস্তব এবং অলীক প্রক্রিয়ার কথা যদি বলা হয়, তাতে করে আমাদের মনে হবে, হতে পারে যে তাহলে কি নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো রকমের উদ্দেশ্য আছে কিনা সকল প্রস্তাবের মধ্যে। কারণ নির্বাচিত সরকারের কাছে যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব না দেয়া হয়, তাহলে কাকে দেয়া হবে? অনির্বাচিত সরকারের কাছে? অনির্বাচিত সরকার তো বর্তমানে আছে, এবং যেহেতু জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া গঠিত হয়েছে, এই সরকার তো এখন সংস্কার প্রস্তাব যেগুলো বাস্তবায়নের দরকার সেটা করে যাচ্ছে। প্রতিনিয়তই আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা অর্ডিন্যান্স প্রণীত হতে দেখছেন, সেগুলো তো এই সংস্কার প্রক্রিয়ার অংশ। আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাবের সাথে একমত, জাতীয় একমত, সেই সংস্কার প্রস্তাবের মধ্যে শুধুমাত্র সংবিধান সংশোধনের বিষয়গুলো বাদে বাকি সকল সংস্কার প্রস্তাব এখন হয় অর্ডিন্যান্সের মাধ্যমে, অথবা নির্বাহী আদেশের মাধ্যমে, অথবা অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন সম্ভব, এবং সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে, প্রতিনিয়ত বাস্তবায়ন হচ্ছে। তো এই প্রক্রিয়ার বাইরে শুধুমাত্র প্রতিশ্রুত জিনিসটা থাকবে সংবিধান সংশোধনের বিষয়ে। এখন যদি আমরা ধরে নেই যে একটা কাগজিক প্রক্রিয়ায়, কোনো আইনি বৈধ প্রক্রিয়া ছাড়া, জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যায়, তাহলে সেটা কোন প্রক্রিয়া সেটা তারাই সাজেস্ট করতে পারে। এখন সেই সাজেশনের সাথে জাতিকে একমত হতে হবে। সেটা যদি কোনো বৈধ প্রক্রিয়া হয়, তাহলে সেটা জাতি মেনে নেবে। আমরা আলাপ আলোচনায় এবং বৈধ প্রক্রিয়া সকল কিছু সম্পন্ন করার পক্ষে। তবে নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া প্রতিশ্রুত সংবিধান সংশোধনের যে সমস্ত প্রস্তাব ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে,
সেটা অন্য কোনো প্রক্রিয়ায় সংশোধন হওয়া বাঞ্ছনীয় নয়। আমরা আপনাদের ঐক্যমত কমিশন যখন চলছিল আমরা তখন জানতাম যে 5 আগস্টের আগে আপনারা এই সনদে সবগুলো রাজনৈতিক দল এবং সরকার কাজ করবে কিন্তু সই হয়ে যায়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে সই, তাহলে এই সইটা কবে নাগাদ হচ্ছে? বাস্তবায়ন 2 বছর পরে, ওইটা ভিন্ন কথা। সই কবে নাগাদ হচ্ছে, বিএনপি কি চায়? এবং আমরা যে ঘোষণাপত্র দেখছি যেটা 5 তারিখ ঘোষণা করা হবে, ঘোষণাপত্রে বিএনপি খসড়াতে কি যুক্ত করেছে যদি বলা যায়, এবং সেটা কি সাংবিধানিকভাবে স্বীকৃতি বিএনপি দিতে চায়? দুইটা বিষয় একটু আলাদা করে বলি, কারণ এখানে একটা কনফিউশন সৃষ্টি হয়ে যায়। কারণ একটা নাম হচ্ছে জুলাই ঘোষণাপত্র, যেটা আগামী 5 তারিখ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অথবা মানিক বিন এভিনিউ থেকে ঘোষণা করবেন বলে পত্রিকায় দেখলাম, শোনা যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা করবেন। সেটা একটু পরে বলি। জাতীয় ঐক্য কমিশনের যে জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, সেটা আগামীকালকে যদি আমাদের কাছে প্রেরণ করা, আমরা কালকেই সই করব। যে কোনো মুহূর্তে আমরা সই করতে রাজি, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। যেগুলো জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে সমস্ত বিষয়ে, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ, সেই কাগজ আমাদেরকে যখনই দিবে আমরা তখনই সই করব। সেই অঙ্গীকারনামা আমরা দিয়েছি, আমরা প্রেরণ করেছি। এটা নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। দ্বিতীয় হলো বাস্তবায়ন প্রক্রিয়া। সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যদি ওনারা আরও আলাপ আলোচনা করতে চান, কারো কারো প্রস্তাবের প্রেক্ষিতে, কোনো কোনো রাজনৈতিক দলের প্রেক্ষিতে, সেই আলোচনা তো আমরা অংশগ্রহণ করতে পারি। তবে সেটা কোনো বৈধ প্রক্রিয়ায় ছাড়া সংবিধান সংশোধনের যদি কোনো উপায় থাকে, সেটা তারা বলুক। আমরা চাই সমস্ত কিছু আইনানুগ হোক, সাংবিধানিক প্রক্রিয়ায় হোক, নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য দিয়েই হোক। অতীতের যে সমস্ত বিষয়ে আমাদের সামনে নজির হিসেবে উপস্থাপন করেছে, সেটা কতটা বর্তমান প্রেক্ষাপটে জাস্টিফাইড হবে সেটা আমাদের সামনে উপস্থাপন করা হোক। আমরা সমস্ত আলোচনায় অংশগ্রহণ করতে প্রস্তুত আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে ঘোষণা করছে এবং পরিষ্কার করছে যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য এবং সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে কোনো প্রক্রিয়ার সাথে জাতীয়তাবাদী দল ঐক্যমত পোষণ করবে এবং সকল ধরনের আলোচনায় অংশগ্রহণ করবে। রইল জুলাই ঘোষণাপত্র, যেটা আগামী 5 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন বলে শুনেছি আর কি পত্রিকান্তে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে গত বছরের 31শে ডিসেম্বর তারিখে খুব সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা নিজেরা একটা জুলাই ঘোষণাপত্র উচ্চারণ করতে চেয়েছিলেন শহীদ মিনার থেকে। তার প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছিলেন যে এটা সবাই ঐক্যমতের ভিত্তিতে যদি না করা হয় এটা খণ্ডিত হবে। আমরা তখন বলেছিলাম যে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের 5-6 মাস পরে এই জাতীয় একটি ঘোষণাপত্রের প্রয়োজন হলো কেন, এবং সেই ঘোষণাপত্রের সাংবিধানিক গুরুত্ব বা আইনি গুরুত্ব কতটুকু সেটা নির্ধারণ করা। অতি অবশ্যই এই ঘোষণাপত্র রাজনৈতিক দলিল হিসেবে, ঐতিহাসিক দলিল হিসেবে একটি গুরুত্বপূর্ণ দলিল, সেটা জাতীয় আর্কাইভে স্থান পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার ঐতিহাসিক মূল্য আছে, রাজনৈতিক মূল্য আছে। কিন্তু সরকার মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়ে সবার সাথে আলোচনাক্রমে সেই ঘোষণাপত্র রেডি করার জন্য আমাদের কাছেও একটা প্রস্তাব দিয়েছিলেন জানুয়ারির শেষ দিকে এই বছরের। আমরা ফেব্রুয়ারির 12 তারিখে তার উপরে আমাদের মতামত, বক্তব্য সহ আমাদের ড্রাফটটা, খসড়াটা তাদের কাছে প্রেরণ করেছি। আমি নিজেই গিয়েছিলাম। এরপরে জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে আর কোনো আলাপ আলোচনা তারা করেননি, এর উপরে ফিডব্যাকও দেননি। জুলাই 7 তারিখে সরকারের একজন উপদেষ্টা আমাদের মহাসচিবের সাথে যোগাযোগ করে আরেকটি ড্রাফট দেয়। সেই ড্রাফটে আমরা দেখলাম যে আমাদের পূর্বে প্রেরিত ড্রাফটের অধিকাংশই ধারণ করা হয়েছে, কিন্তু কিছু কিছু বিষয়ে একটু গরমিল ছিল এবং প্রশ্ন উত্থাপিত হওয়ার মতো বিষয় ছিল। সেখানে তারা 1971-এর 26শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চাননি বা দেয়নি, সেটা আমাদের আপত্তি ছিল। আমরা সেটা আবার অন্তর্ভুক্ত করি 9 তারিখ জুলাই মাসের, মানে 2 দিন পরে আমরা আবার প্রেরণ করেছি সরকারের কাছে। এর আবার 17-18 দিন পরে
জুলাই 27 তারিখে তার উপরে আবার ওনারা চর্চা করে আবার একটি ড্রাফট উপস্থাপন করবে। সেখানেও আমরা দেখলাম তারা 1971 সালের 26শে মার্চের কথা উল্লেখ করতে চাননি প্রথম প্যারাগ্রাফে। তা আমরা আরও দুই একটা বিষয় যেগুলো আমাদের আপত্তি ছিল আমরা বলেছি যে এই জাতির শুরুই হলো 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে তাকে যথাযথ মর্যাদার সাথে উপস্থাপন করতে হবে। তারপরে জাতীয় জীবনে সংগঠিত অন্যান্য ঘটনাবলী, বাকশালের মাধ্যমে গণতন্ত্র বিলুপ্তি, তারপরে 7ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুত্থান এবং তার পরবর্তীতে 1979 সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাকশালের বিলুপ্তি করা হলো এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা হলো। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অনন্য অবদান এই রাষ্ট্রের প্রতি। তারপরে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। এরপরে পদে পদে গণতন্ত্রে হোঁচট খায় এবং 1951 সালে দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে আবার আমরা সংসদীয় পদ্ধতির সরকারে আসলাম। তারপরে আবার 1996 সালে ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এরপরের ইতিহাস আওয়ামী লীগের একদলীয়করণের এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে ইতিহাস সেটা বিবৃত করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন রকমের সাংবিধানিক সংশোধনী কাটছাটের মধ্য দিয়ে যে বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে সেটার বর্ণনা এবং ফলশ্রুতিতে তারা আওয়ামী বাকশালী কায়দায় যে গুম, খুন, অপশাসন এবং দুর্নীতির বিভিন্ন রকমের অনাচারের মধ্য দিয়ে যে রাষ্ট্রকে তারা পরিচালিত করতে চেয়েছে এবং একটি বিদেশি প্রভুর ইশারা ইঙ্গিতে এই রাষ্ট্র পরিচালিত হয়েছে সেই কথাগুলো বিবৃত আছে। ফলশ্রুতিতে জুলাই ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হলো, সেগুলো ওখানে ধারণ করা হয়েছে। তারপরে 5 তারিখে স্বৈরাচারের পতন হলো, স্বৈরাচার পালিয়ে গেলো, সেটা বর্ণনা করা হয়েছে। এরপরে 8 তারিখে জাতীয় ঐক্যের ভিত্তিতে সাংবিধানিক পদ্ধতিতে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে প্রফেসর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন, সেটা বিধৃত আছে। তারপরে জাতির অভিপ্রায় কি, জাতির অভিপ্রায়, বাংলাদেশের জনগণ কি কি অভিপ্রায় প্রকাশ করছে যে একটি স্বাধীন, সার্বভৌম, সাম্যভিত্তিক, মর্যাদা ভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক, সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো বিবৃত হয়েছে এবং সেই অভিপ্রায় পূরণের জন্য যে সমস্ত বিষয় এখানে জাতীয় জীবনে সংস্কার করার দরকার সাংবিধানিক আইনিভাবে সেগুলো বর্ণনা করা হয়েছে এবং সেই অভিপ্রায় ব্যক্ত করার মধ্য দিয়ে সেই ঘোষণাপত্রের শেষ ঘোষণাপত্রের সমাপ্তি করা হলো এবং সেই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য এখানে অভিপ্রায় ব্যক্ত করছে বলে একটা প্যারাগ্রাফ আছে। এখানে এসে আপনারা অনেকেই জানেন আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের দলের অবস্থান পরিষ্কার করেছি। আমরা লিখিতভাবে দিয়েছি যে হ্যাঁ, এই জুলাই ছাত্রগণ অভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। সেটা কোথায় প্রদান করা হবে সেটা পরিষ্কার করেছি। এই সমস্ত যেহেতু অনির্বাচিত সরকার, গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার, যেহেতু সাংবিধানিক সমস্ত নিয়ম কানুন মেনে যদিও এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেও তাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পুনরায় আমাদের ঐতিহ্য মাফিক চতুর্থ তফসিল, সংবিধানের চতুর্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে এবং সেই জায়গায় যে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের পথ ধরে এই যে প্রতিষ্ঠা হলো সরকার, তার সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটা বর্ণনা থাকতে হয়। এটাই আমাদের ট্রেডিশন। সেই অনুসারে আমরা সেখানে স্বীকৃতি দেব সেটা বলেছি এবং আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাপত্রের, অর্থাৎ চতুর্থ তফসিলে সেটা বর্ণিত থাকবে, এইভাবে বলা হয়েছে। তা এখন সেই ঘোষণাপত্রটা ঠিক একইভাবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন কিনা, উচ্চারণ করবেন কিনা, সেটা এখনো দেখার বিষয়। আগামীকালে তো সময় তখন যেটা আসলে চূড়ান্ত ঘোষণা সরকার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন, আমি নিশ্চয়ই জানিয়েছি।
আমি এর মধ্যে কি কি আছে সেটা বর্ণনা করলাম, কিন্তু এর বাইরে যদি কিছু থাকে তাহলে তো আমরা জানতে পারবো না, সেটা ঘোষণা দেওয়ার পরেই তো জানতে পারবো। ঘোষণার পরে আপনারা মানে এক ধরনের ডিসিশনে যাবেন, এটা অ্যাকসেপ্ট করবেন বা সেটা আমাদের মতামত আমরা লিখিতভাবে প্রদান করেছি, যেটা আমাদের কাছে চেয়েছে, তাই না? তো সুতরাং আমরা যদি ঘোষণা পরবর্তীতে দেখি তার ব্যত্যয় হয়েছে বা অসামঞ্জস্যপূর্ণ কিছু হয়েছে, সেটা তখন দেখা যাবে, এখনই বলার কিছু নেই। ধন্যবাদ। গতকাল এনসিপি 24 দফার একটা প্রস্তাবনা দিয়েছে, সেখানে সংবিধান সংস্কার ছাড়া বাকি যে প্রস্তাবনাগুলো দেখলাম যেগুলো বিএনপির 31 দফার মধ্যেও আছে, এই যে নতুন বাংলাদেশের ইশতেহার, এটিকে আসলে কিভাবে দেখেন? আমি একটু যুক্ত করতে যে ভাইয়ের সাথে সেকেন্ড রিপাবলিক ওনারা দাবি করেছেন এবং নতুন সংবিধান, সেই বিষয়টা তাদের বিএনপি এগুলো অনেকবার চর্চিত হয়েছে, এই সমস্ত বিষয়ে আমি অনেকবার কথা বলেছি। আমরা একটা রিপাবলিকের মধ্যে আছি। এই রিপাবলিকের গঠন প্রক্রিয়া 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে সেটা গঠিত হয়েছে, এবং সেই রিপাবলিকের ধারণার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হোঁচট খেয়েছে। সেটা আমরা আবার সংস্কার মধ্য দিয়ে এই পর্যন্ত এসেছি। সুতরাং আর একটা রিপাবলিক বলতে তারা কি বোঝান সেটা আমি ঠিক বুঝি না। কারণ এই রিপাবলিক যদি আর একটা নতুন রিপাবলিক হিসেবে ঘোষণা হয়, আমাদের মধ্যে কি এখানে কোনো ম্যাটেরিয়াল চেঞ্জ আসবে? আমরা তো অলরেডি একটা রিপাবলিকের মধ্যে আছি, আমাদের একটা স্টেট আছে, আমাদের একটা রাষ্ট্র আছে, আমাদের একটা সংবিধান আছে। আমাদের এই সংবিধানটা বিভিন্নভাবে রোগাক্রান্ত হয়েছে, আমাদের এই সংবিধানকে অগণতান্ত্রিকভাবে বিভিন্ন সময় সংশোধন করা হয়েছে। সেই জন্যই তো আমরা এই সংস্কার প্রস্তাবগুলো ঐকমত্য কমিশনের সাথে বসে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী এই সংস্কারগুলো করে যাচ্ছি, যেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের একটি গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামো আমরা পাবো, রাষ্ট্র কাঠামো পাবো, সরকার কাঠামো পাবো, এবং একটি ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, আমরা সমাজ ব্যবস্থা পাবো। এই জন্যই তো আমরা অঙ্গীকারাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। এই জন্যই তো এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। আরো প্রশ্ন? হ্যাঁ, ছোট্ট প্রশ্ন ছিল, জুলাই সনদের কথা বলছি, জুলাই সনদ নিয়েই তো এতক্ষণ প্রথম থেকে কথা বলেছি। জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া, যেটা ঐকমত্য কমিশন থেকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, এটার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমরা আমাদের রিপ্লাই দিয়েছি, 30 জুলাই দিয়েছি। 31 জুলাই এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। এখন এটার বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি থাকতে হবে বলে যে কেউ কেউ বলছে, সেই প্রক্রিয়ায় যদি কেউ আলোচনা করতে চায়, আমরা সেই আলোচনা আহ্বান জানালে সেখানেও আমরা যাব। কিন্তু আমরা মনে করি এই যে জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, যে সমস্ত বিষয়ে প্রতিশ্রুতি, যে সমস্তগুলো অঙ্গীকার হিসাবে আমাদের কাছে চাওয়া হয়েছে এগুলো বাস্তবায়নের জন্য, এইটা আইনের ঊর্ধ্বে। কারণ গণ অভ্যুত্থান কি আইন মেনে হয়েছে? জনগণের অভিপ্রায়, ইচ্ছা অনুসারে হয়েছে। জনগণের চূড়ান্ত অভিপ্রায়ের বহিঃপ্রকাশের নামই হচ্ছে সংবিধান। সংবিধানের প্রস্তাবনা আপনারা দেখবেন, এই সংবিধান জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হিসাবে গঠিত হলো। তো যেখানে জনগণের ঐক্যবদ্ধ অভিপ্রায়ের একটা ঘোষণা এবং অভিপ্রায় প্রতিষ্ঠিত হয়, সেটা আইনের ঊর্ধ্বে। ওইটা সোভরেন একটা বিষয়, সার্বভৌম একটি বিষয়। যেমন আমরা সংসদের হাউসকে, পার্লামেন্টের যে আলোচনার জন্য যেটা বলা হয় হাউস, সেটাকে আমরা সার্বভৌম হিসাবে স্বীকৃতি দিয়েছি বা সংবিধানে দেয়া হয়েছে। কেন দেয়া হয়েছে? কারণ রাষ্ট্রের সকল ক্ষমতা এবং মালিকানা জনগণের হাতে, সেটা আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে বলা আছে। এবং সেখানেই বলা হয় যে সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন। ইনফ্যাক্ট কনস্টিটিউশন তো জনগণের জন্য, এবং জনগণ সেখানে সুপ্রিম অভিপ্রায়, সুভারেন অভিপ্রায় ব্যক্ত করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে। সেই নির্বাচিত প্রতিনিধি জাতীয় সংসদে তাদের জন্য আইন প্রণয়ন করে, সংবিধানের সংশোধনী করে প্রণয়ন করে, এবং সেই জনগণের প্রতিনিধি হিসাবে সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েই তো এই সমস্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিশ্রুতিগুলো একাট্টা করেছে, একত্রিত করেছে, ঐক্যমত্য হয়েছে। এটাই তো চূড়ান্ত অভিপ্রায়, এবং এরপর অঙ্গীকার আবদ্ধ হচ্ছি, আমরা প্রতিশ্রুত হচ্ছি
এবং তার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য একটা সনদ তৈরি হচ্ছে এবং এই সনদটা জাতীয়ভাবে প্রকাশিত হবে, সেটা ওয়েবসাইটে যাবে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে যাবে এবং সমস্ত জনগণ সেটা দেখবে। এরপরে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার সংবিধানের সংশোধনীগুলো ছাড়া বাকিগুলো এখনই বাস্তবায়ন করতে পারে। আমরা সেই বক্তব্য আগেও দিয়েছি। শুধু বাকি রইল সংবিধান সংশোধনীগুলো, যেটা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জাতীয় সংসদে এটা সংশোধিত হতে হবে। এখন তার আগে এই সংবিধান সংশোধনীগুলোর কোনো প্রক্রিয়া যদি থাকে, কেউ যদি প্রস্তাব করে যারা আলোচনা করছেন, সেই আলোচনাতে আমরা অংশগ্রহণ করব। যদি সেটা কোনো বৈধ প্রক্রিয়া হয়, গ্রহণযোগ্য প্রক্রিয়া হয়, সেটাও আমরা গ্রহণ করব। আমরা সকল কিছুতেই উদার প্রতিশ্রুতি দিচ্ছি। ধন্যবাদ। একটা প্রশ্ন, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র 5 আগস্ট 5টায় যে কণ্ঠস্বর